হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার পুরো নিট 2000 অ্যাসপারেন্ট ভাই ও বোনেরা। তো তোমরা লাস্ট ভিডিওতে দেখেছিলে যে আমি রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সির আগ পর্যন্ত ডিসকাস করেছিলাম। তো এই ভিডিওতে আমি মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সি থেকে শুরু করে চ্যাপ্টারটা শেষ করে দিব, কারণ অল্প একটুই বাকি আছে চ্যাপ্টারটা। তো চলো শুরু করা যাক। Intentional or voluntary termination of pregnancy before full term is called medical termination of pregnancy or induced abortion. তো তোমরা পেজ খুলবে, পেজ 62 এনসিআরটি ক্লাস 12, এটা বলতে ভুলে গিয়েছিলাম। তো ইন্টেনশনালি বা ভলিউন্টারি টার্মিনেশন অফ প্রেগনেন্সি, তো এই টার্মটাকে পুরোপুরি কী বলা হয়, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বা ইনডিউস অ্যাবর্শন অর্থাৎ ভ্রূণকে যে অ্যাবর্শন করা হয়, ভ্রূণকে যে মার্ডার করা হয়, সেটাকে বলা হয় মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। নিয়ার by 45 to 50 million medical termination pregnancy are performed in a year all over the world, which accounts to 1/5 of the total number of conceived pregnancy in a year. তো প্রত্যেক বছরে প্রায় 45 থেকে 50 মিলিয়ন মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করা হয় আমাদের সারা বিশ্বে, যেটা হচ্ছে আমাদের সারা বিশ্বে একটি বছরে যতগুলো কনসিভ প্রেগনেন্সি হয় তার 5/1 ভাগ। Whether to accept legalized MTP or not is being debated upon in many countries due to emotional, ethical, religious and social issues involved in it. তো এমটিপিকে অ্যাকসেপ্ট ও লেগালাইজ করে এবং এটি যে আমাদের অনেক দেশে এখন প্রচলন আছে, ইমোশনালগতভাবে, ইথিক্যালগতভাবে, রিলিজিয়াস ধর্মগতভাবে এবং সামাজিক বিভিন্ন কারণে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি আমাদের বিভিন্ন দেশে ঘটতে থাকে। Government of India legalized MTP in 1971 with some strict condition to avoid its misuse. তো আমাদের ভারত সরকার 1971 সালে এই এমটিপিকে লেগালাইজ করে দিয়েছে। এটা আইনের আওতায় রেখেছে যে কিছু স্ট্রিক্ট কন্ডিশন, অর্থাৎ শক্ত পদক্ষেপ গ্রহণ করেছে যাতে এই মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সি কোনো মিসইউজ না হয়, এটা অপব্যবহার যাতে প্রতিহত করা যায় সেটার জন্য। Such restrictions are the all important to check indiscriminate and illegal female feticide which are reported to be high in India. তো এই রেস্ট্রিকশনগুলো খুব ইম্পর্টেন্ট। কী হয়, কিসের জন্য ইম্পর্টেন্ট? ইনডিসক্রিমিনেন্সি, অর্থাৎ ডিসক্রিমিনেন্সি চেক করার জন্য, তেমনি আমাদের যে ভ্রূণ যে অর্থাৎ কন্যা ভ্রূণ যেটা জন্মগ্রহণ করে তার যাতে অপব্যবহার না হয় এবং তাকে যদি ইলিগালভাবে আইনিগতভাবে বেআইনিভাবে যাতে মার্ডার না করা, সেটার বিরুদ্ধে এই ভারত সরকার আইন গড়ে তুলেছে। হয় এমটিপি, কেন এমটিপি ঘটানো হয়? অবভিয়াসলি টু অ্যান্সার ইজ টু গেট রিড অফ আনওয়ান্টেড প্রেগনেন্সি আইদার ডিউ টু কজাল আনপ্রোটেক্টেড ইন্টারকর্স অর দ্য ফেলিয়ার অফ দ্য কন্ট্রাসেপটিভ ইউজ ডিউরিং কোয়াটাস আর রেপস। অবভিয়াসলি এর অ্যান্সার কী হয়, যখন কোয়াটাস বা রেপসের সময় যখন যেসব কন্ট্রাসেপটিভগুলো ফেলিয়ার হয়ে যায়, কনসেপটিভগুলো কনসেপশন প্রতিহত করতে পারে না, বা আনওয়ান্টেড প্রেগনেন্সি, যে প্রেগনেন্সিগুলো দরকার নেই সেগুলোকে যখন প্রতিহত করতে পারে না, তখন মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সির সাহায্য নেওয়া হয়। এটা হচ্ছে টার্মিনাল মেথড। Medical termination of pregnancy are also essential in certain cases where continuation of pregnancy could be harmful or even fatal either to the mother or to the fetus or both. তো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি খুবই এসেন্সিয়াল কী কেসে, যখন প্রেগনেন্সি অর্থাৎ প্রসব কন্টিনিউ ঘটতে থাকে, যেটা খুব ক্ষতিকারক হয় বা কখনো মায়ের মৃত্যু ঘটাতে পারে বা ফিটাস এবং মায়ের দুজনেই মৃত্যু ঘটাতে পারে। MTP are considered relatively safe during the first trimester up to 12 weeks of pregnancy. তো MTP মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি কখন সেফ? ফার্স্ট ট্রাইমেস্টার, অর্থাৎ প্রসবের 12 সপ্তাহের মধ্যে এটা সুরক্ষিত থাকে। সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শনস আর মাচ মোর রিস্কিয়ার, অর্থাৎ দ্বিতীয় ট্রাইমেস্টার 24 উইকের যে ট্রাইমেস্টার, সেটা খুব রিস্ক থাকে, সেটাতে ফেলিয়ার হওয়ার সম্ভাবনা খুব প্রবল থাকে। One disturbing trend observed is that a majority of MTP are performed illegally by unqualified quacks which are not only unsafe but could be fatal too. তো এটা ডিস্টার্বেন্সিক টেম আমরা দেখতে পারি যে এই এমটিপির মাধ্যমে বেআইনিভাবে আনকোয়ালিফাইড কোয়াক্স, অর্থাৎ যারা আনকোয়ালিফাইড মেডিকেল প্রফেশন, যারা ঠিকমতো কোয়ালিফাই করে নেন, তাদের মাধ্যমে এই বেআইনিভাবে এমটিপিকে প্রয়োগ করা হয়, যেটা একদিকে যেমন অসুরক্ষিত, আনসেফ, তেমনি এটা এটা কার্যকরী মৃত্যু ঘটাতে পারে। Another dangerous trend is to misuse of amniocentesis to determine the sex of the unborn child. তো আর একটা ভয়ঙ্কর এই অ্যামনিওসেন্টেসিসের অপব্যবহার কী হচ্ছে, যে এর মাধ্যমে যে ভ্রূণটা জন্মগ্রহণ করেনি তাদের সেক্স ডিটারমিনেশন, অর্থাৎ তাদের সেক্স ডিটারমিনেশন করা, সেটা
পুরুষ সন্তান ছেলে ভ্রূণ হবে না মেয়ে ভ্রূণ হবে সেটাও দেখা হয়। Frequently, if the fetus is found to be female, it is followed by MTP, that is totally against which is legal. তো কখনো কখনো আমাদের সমাজে দেখা যায় যে সবসময় যখন ভ্রূণটা যখন কন্যা সন্তান হচ্ছে তো এর কী হয়, এমটিপি প্রয়োগ করা হয় এবং বেআইনিভাবে সেই কন্যা সন্তানটাকে মার্ডার করা হয়, মেরে ফেলা হয়। Such practices should be avoided because these are dangerous for both the young mother and fetus. তো এখন রিসেন্টলি এফটিপি প্রক্রিয়াটাকে অ্যাভয়েড করা হয়েছে বা প্রতিহত করা হয়েছে, যেটা খুবই ভয়ঙ্কর ইয়াং মাদার, খুব যেসব মায়ের বয়স খুব কম এবং ভ্রূণের। Effective counseling on the need to avoid unprotected coitus and risk factor involved in illegal abortion as well as providing more healthcare facilities could reverse the mentioned unhealthy trend. তো এর বিরুদ্ধে বিভিন্ন কার্যকরী কাউন্সিলিং গ্রহণ করা হয় যাতে আনপ্রোটেক্টেড যে অসুরক্ষিত কয়টাস প্রক্রিয়াকে অ্যাভয়েড করা যায়, মানে প্রতিহত করা যায়, এবং বেআইনিভাবে যখন কোনো ভ্রূণকে মার্ডার করা হবে বা খুন করা হয় তাদের সেই সময় যে রিস্ক ফ্যাক্টরগুলো কাজ করে সেগুলোকেও যেমন প্রতিহত করা যায়, তেমনি হেলথ কেয়ার বিভিন্ন ফেসিলিটি প্রয়োগের মাধ্যমে এই অসুরক্ষিত যৌনজন ব্যবস্থাকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। Sexually transmitted disease. Infection or diseases which are transmitted to sexual intercourse are collectively called sexually transmitted disease or venereal disease or reproductive tract infection. তো ইনফেকশন আর ডিজিজ অর্থাৎ এইগুলো হলো এক প্রকার রোগ যেগুলো যৌন জননের মাধ্যমে যেসব রোগগুলো ছড়ায় সেগুলো কী বলা হয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আর ভেনারেল ডিজিজ আর রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন। এটা তোমরা সবাই জানো যে গনোরিয়া, সিফিলিস, জেনিটাল হার্পেস, ক্লামাইডিয়াসিস, জেনিটাল ওয়ার্স, ট্রাইকোমোনিয়াসিস, হেপাটাইটিস বি, and of course the most discussed infection in recent years, HIV leading to AIDS, are the some common STI. Among these, HIV infection is most dangerous and discussed in detail chapter 8. তো তোমরা জানো যে গনোরিয়া, সিফিলিস, জেনিটাল হার্পেস, ক্লামাইডিয়াসিস, জেনিটাল ওয়ার্স, ট্রাইকোমোনিয়াসিস, হেপাটাইটিস বি, এবং এর পাশাপাশি খুব রিসেন্ট যে একটা দেখা যাচ্ছে এসটিআই, যেটা হচ্ছে এইচআইভি ভাইরাসে যারা যে রোগটা, এইডস, এবং আরও কিছু কিছু এসটিআই দেখা যায় আমাদের সমাজে। তো এই যে এদের মধ্যে এইচআইভি ইনফেক্টেড যে এইডস রোগটা সেটা হচ্ছে খুব ভয়ঙ্কর, যেটা আমরা তো জানবো ডিটেলসে। Some of these infections like hepatitis B and HIV can also be transmitted by sharing of injectable needles, surgical instrument, etc. with infected person, transfusion of blood, and from infected mother to fetus too. তো এর কিছু কিছু ইনফেকশন যেমন হেপাটাইটিস বি এর মাধ্যমে যে ইনফেকশন ছড়ায়, এইচআইভি বি এর মাধ্যমে যে ইনফেকশনগুলো ছড়ায়, এটা কিসের মাধ্যমে ছড়ায়, ইনজেক্টেবল নিডিলস, অর্থাৎ যেসব নিডিলসগুলো ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয় সেগুলো যদি নন ডিসপোজেবল থাকে সেগুলোর মাধ্যমে ছড়ায়। যেমন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইনফেক্টেড পার্সন, একটা যে পার্সনটা ইনফেক্টেড হয়েছে সে তাদের যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট প্রয়োগ করা সেগুলোর মাধ্যমে ছড়ায়। তেমনি ব্লাডের ট্রান্সফিউশনের মাধ্যমে বা রক্তের এক দেহ থেকে আরেক দেহ সঞ্চালনের মাধ্যমেও ছড়ায়। তেমনি রক্ত সঞ্চালন কিসের মাধ্যমে, ইনফেক্টের মাধ্যমে, যে মাদারটা এসটিআইতে ইনফেক্টেড তার মাধ্যমে ভ্রূণেও সেটা ছড়াতে পারে। হেপাটাইটিস বি এরপরটা কী বলছে, এক্সেপ্ট ফর হেপাটাইটিস বি, জেনিটাল হার্পেস অ্যান্ড এইচআইভি ইনফেকশনস, আদার ডিজিজ আর কমপ্লিটলি কিউরেবল ইফ ডিটেক্টেড আর্লি অ্যান্ড ট্রিটেড প্রপারলি। হেপাটাইটিস বি, জেনিটাল হার্পেস এবং এইচআইভি ছাড়া অন্যান্য যে এসটিআইগুলো সেগুলো পরবর্তীতে কিওর করা যায়, অর্থাৎ সুস্থ করা যায়, কিন্তু এই তিনটা কিওর করা যায় না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর্লি সিমটমস অফ মোস্ট অফ দ্য মাইনর and including itching, fluid discharge, slight pain and swelling etc. in the genital region. কী সিমটমগুলো দেখা যায়, মাইনর ক্ষুদ্র যে সিমটমগুলো দেখা যায়, উপসর্গগুলো দেখা যায়, যেমন ইচিং দেখা যায়, ফ্লুইড ডিসচার্জ হয়, প্রচুর পরিমাণে তরল গঠিত হয়, স্লাইড পেন, একটু ব্যথা হয়, সোয়েলিং হয়, ফুলে ওঠে জায়গাটা, জেনিটাল রিজনের জায়গাগুলো ফুলে ওঠে। ইনফেক্টেড ফিমেলস মে অফেন বি অ্যাসিমটোমেটিক অ্যান্ড হেন্স মে রিমেইন আনডিটেক্টেড ফর লং। তো কিছু কিছু মহিলারা যারা এসটিআইতে ভুক্তভোগী তারা অনেক সময় অ্যাসিমটোমেটিক হয়, তাদের মধ্যে কোনো উপসর্গ দেখা যায় না এবং সেটা দীর্ঘ সময় ধরে সেটা আনডিটেক্টেড থাকে, সেটা দীর্ঘ সময় ধরে সেটা বোঝা যায় না যে তার মধ্যে এসটিআই হয়েছে কিনা। Absence or less significant symptoms in the early stages of infection and the social stigma attached to the STI deter the infected person from going for timely detection and proper treatment. তো যখন কখনো তাৎপর্যপূর্ণ কোনো উপসর্গ দেখা যায় না, যখন ইনফেকশনটা যখন ঘটে তখন প্রারম্ভিক দশায়, তো তখন কিছু কিছু সামাজিক কিছু প্রক্রিয়া কাজ করে এসটিআইয়ের বিরুদ্ধে, যেটা ইনফেক্টেড যে পার্সনটা ইনফেক্টেড সেটা ডিটারমাইন করতে পারে না এবং সেটা সেই সময়টা সেটা ডিটেক্ট করা যায়, বিশ্লেষিত করা যায় এবং
এর পাশাপাশি সময় নিয়ে সেটা যদি ডিটেকশন করা যায়, বিশ্লেষণ করা যায়, তার বিরুদ্ধে প্রপার ট্রিটমেন্ট গ্রহণ করা যায়, উপযুক্ত চিকিৎসা গ্রহণ করা যায়। দিস কুড লিড টু কমপ্লিকেশন লেটার, এটা পরবর্তীতে অনেক কমপ্লিকেশনের সৃষ্টি করে। হুইচ কুড পেলভিক ইনফ্লামেটরি কুড ইনক্লুড পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, অ্যাবর্শন, স্টিল বার্থ, এক্টোপিক প্রেগনেন্সিজ, ইনফার্টিলিটি অর ইভেন ক্যান্সার অফ দ্য রিপ্রোডাক্টিভ টাইম, যেটা পরবর্তীতে কী সৃষ্টি করে, পিলভিং ইনফ্লামেটরি ডিজিজ সৃষ্টি করে, পিলভিং অঞ্চলে ব্যথা সৃষ্টি করে, অ্যাবর্শন সৃষ্টি করে, ভ্রূণে প্রতিহত ভ্রূণকে মরে যেতে, ভ্রূণের মৃত্যু ঘটাতে সাহায্য করে। তুমি স্টিল বার্থ, খুব আর্লি বার্থ সাহায্য করে। একটোপিক প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সি ন্যাচারালি যে অঞ্চলে হয় তার যে অঞ্চল ছাড়া যদি অন্যান্য অঞ্চলে ঘটে থাকে, ইনফার্টিলিটি বন্ধ্যাত্ব সৃষ্টি করে। তেমনি আমাদের জননালীতে ক্যান্সার সৃষ্টি করতে সাহায্য করে। STI আর এ মেজর threat to a healthy society, therefore prevention or early detection or cure of these diseases are given prime consideration under the reproductive health care programs. তো আমাদের সমাজে STI ট্রান্সমিটেড ডিজিজ হচ্ছে একটা খুব বড় বাধা। তাই STIয়ের প্রিভেনশন প্রতিহত করার জন্য এবং খুব প্রারম্ভিক দশা সেটাকে ডিটেক্ট করার জন্য, ধরে ফেলার জন্য, এবং এইসব STIকে ডিজিজভুক্ত রোগীদের সুস্থ করার জন্য বিভিন্ন রকম রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার প্রোগ্রাম আছে। রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম গঠনের মাধ্যমে জনগণের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা যায়, বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা যায়। Through all persons are vulnerable to this infection, their incidences are reported to be very high among persons in the age group of 15 to 24 years, the age group to which you belong. তো এইসব যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, এই যে ডিজিজগুলো, তো সেগুলো হচ্ছে কখন ঘটার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে, খুব এজ গ্রুপটা যে যে ইয়ারটার মধ্যে আমরা বিলং করি, যেমন 15 to 24 ইয়ার্স, এই ইয়ার্সটার মধ্যে খুব প্রচুর পরিমাণে দেখা যায়। There is no reason to panic because prevention is possible. One could be free of this infection by following the simple principle given below. Avoid sex with unknown partner or multiple partner. Avoid try to use condom during coitus. In case of doubt, one should go to a qualified doctor for early detection and get complete treatment if diagnosed with infection. তো আমাদের কোনো প্যানিক করার দরকার নেই, কারণ এইসব STI প্রিভেনশন পসিবল, প্রতিহত করা সম্ভব। তো নিচের কয়েকটা পদ্ধতির মাধ্যমে এই STIর যে মাধ্যমে যে ইনফেকশনগুলো ছড়ায় সেগুলোকে প্রতিহত করা যায়। যেমন সবসময় অজানা কোনো সঙ্গী বা অচেনা সঙ্গীর সঙ্গে সেক্স করা বা সেক্স প্রক্রিয়ায় অংশগ্রহণ করাটা বন্ধ করতে হবে। সবসময় কয়টাস প্রক্রিয়ার সময় কন্ডোম ব্যবহার করতে হবে। যখন কোনো কোথাও সন্দেহ হবে তখন কোয়ালিফাইড কোনো ডক্টরের কাছে যেতে হবে যে STI হয়েছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য, এবং যদি STI হয় তার প্রপার ডায়াগনোসিস করতে হবে এবং কমপ্লিট সুস্থ হবে, কমপ্লিট প্রপার ট্রিটমেন্ট করতে হবে। চিকিৎসা অবস্থা গ্রহণের মাধ্যমে STIকে প্রতিহত করতে হবে। নেক্সট হচ্ছে লাস্ট হবে ইনফার্টিলিটি, খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব। এখান থেকে খুব কোশ্চেন MCQ দেয় বা অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেন দেয়, ফিল ইন দি ব্ল্যাঙ্কস খুব কনসেপচুয়াল দেয়। এই ডিসকাশন অন রিপ্রোডাক্টিভ হেলথ ইজ ইনকমপ্লিট উইদাউট মেনশন অফ ইনফার্টিলিটি। তো হচ্ছে জনগত স্বাস্থ্যটা পড়লাম, এই চ্যাপ্টারটা ইনকমপ্লিট তখনই থাকবে যখন আমরা যদি ইনফার্টিলিটি বন্ধ্যাত্ব নিয়ে আলোচনা না করি। A large number of couples all over the world, including India, are infertile. That is, they are unable to produce children in spite of unprotected sexual cohabitations. তো আমরা দেখতে পাই যে আমাদের সারা বিশ্বে প্রচুর দম্পতি আছে যারা হচ্ছে ইনফার্টাইল, অর্থাৎ বন্ধ্যাত্ব, অর্থাৎ তারা তাদের মধ্যে যখন সুরক্ষিত যৌন প্রক্রিয়া ঘটা সত্ত্বেও তারা পরবর্তীতে সন্তান উৎপন্ন করতে ব্যর্থ হয়। The reason for this could be many physical, congenital disease, drugs, immunological or even psychological. এর পিছনে কী কী কারণ কাজ করে, যেমন ফিজিক্যাল শারীরিক কারণ কাজ করে, তিনি কনজেনিটাল কারণ কাজ করে, ডিজিজ অর্থাৎ রোগভুক্ত কারণ কাজ করে, তিনি বিভিন্ন প্রকার ড্রাগস গ্রহণের মাধ্যমে এইসব করতে পারে, ইমিউনোলজিক্যাল অনাক্রমণজনিত কারণ কাজ করে, তেমনি সাইকোলজিক্যাল অর্থাৎ মানসিক কারণও কাজ করে। In India, often the female is blamed for the couple being childless, but more often than not, the problem lies in the male partner. Specialized healthcare units, infertility clinics, etc. could help in diagnosis and corrective treatment of some of these disorders and enable this couple to have children. However, where such correction are not possible, the couples could be assisted to have children through certain special techniques commonly known as assisted reproductive technologies. তো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই লাইনটাতে কী বলছে দেখো, যে আমাদের ভারতবর্ষের সমাজে যখন কোনো দম্পতি যখন সন্তানবিহীন হয় তখন মহিলাকে দোষারোপ করা হয়, কিন্তু
এইটা কিন্তু ঠিক নয়, এটা যে কুসংস্কার। এই প্রবলেমটা কি, সমস্যাটা কিসের দ্বারা দেখায়? পুরুষদের দ্বারাই দেখায়। আমরা জানি যে সেক্স ডিটারমিনেশন এই পরে পরে পড়বো, তোমরা ছোটোবেলা থেকে পড়ো যে পুরুষদের দ্বারা নির্ধারিত হয়, ওয়াই ক্রোমোসোম পুরুষদের মধ্যেই থাকে। তো আমাদের সমাজে এগুলো প্রকার স্পেশাল বিশেষ বিশেষ কিছু করে হেলথ কেয়ার ইউনিট, ইনফার্টিলিটি ক্লিনিক গড়ে তোলা হয়েছে। তারা কী করে ডায়াগনোসিস করে, কী করে এইসব ইনফার্টিল বন্ধাত্ম এইসব দম্পতিকে ঠিকমতো ডায়াগনোস করে এবং তাদের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে সাহায্য করে। যখন সেগুলো পসিবল হয় না, সম্ভব হয় না উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা, তখন সেই বন্ধাত্ম দম্পতিকে কী করা হয়? দত্তক গ্রহণ করতে হয়। দত্তক মানে কি, যে একটা শিশুকে, যারা অন্ধাত শিশু, যাদের বাবা মানি তাদের গ্রহণ করতে না হয়। তোমরা এসব জানো কিসের মাধ্যমে? একটা পদ্ধতির মাধ্যমে, সেটা হচ্ছে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। In vitro fertilization outside the body in almost similar condition that in the body, followed by embryo transfer, is one such of methods. In this method, popularly known as test tube baby program, ova from the wife donor female and sperm from the husband or donor male are collected and induced from zygote under simulated condition in the laboratory. তো ইনভিট্রো ফার্টিলাইজেশন, তোমরা জানো যে এই ফার্টিলাইজেশন কিসে হয়? আমাদের শরীরে, দেহের বাইরে এটা ঘটে থাকে। একদম শরীরের ভিতরে যে জনপ্রক্রিয়া ঘটানোর জন্য, নিষেক ঘটানোর জন্য যে প্রক্রিয়াগুলো ঘটে, সেই একই কন্ডিশন বাইরেও সেটা প্রয়োগ করা হয় কৃত্রিম উপায়। এই প্রক্রিয়াটাকে কী বলে? টেস্ট টিউব বেবি প্রক্রিয়া। এটা খুব পপুলার প্রক্রিয়া, জনপ্রিয় প্রক্রিয়া আমাদের সমাজে। এই প্রক্রিয়া কী করা হয়? যে স্ত্রী যে সঙ্গীতা, সেই স্ত্রী সঙ্গীর মাধ্যমে ওভা অর্থাৎ ডিম্বাণু গ্রহণ করা হয় এবং পুরুষ সঙ্গীত থেকে শুক্রাণু গ্রহণ করা হয় এবং তাদের সেইগুলো ফিউশন ঘটিয়ে জাইগোট সৃষ্টি করা হয়। সিমুলেটেড কন্ডিশনে ল্যাবরেটরিতে এই সিমুলেটেড কন্ডিশনে জাইগোট সৃষ্টি করা হয়। যা জাইগোট or early embryos with up to 8 blastomere could then be transferred into the fallopian tube. Zygote interfallopian transfer, and embryos with more than 8 blastomere within the uterus intrauterine transfer to complete this further development. তো এই জাইগোটার সৃষ্টি বা আর্লি এমব্রায়ো যে সৃষ্টি হলো, 8 ব্লাস্টোমিয়ার, 8 আর্থিক কোষ যুক্ত যে এটা তৈরি হলো, এটা পরবর্তীতে স্ত্রীদের ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করানো হয়, সঞ্চালন করা হয়। এটাকে কী বলা হয়? জাইগোট ইন্টারফ্যালোপিয়ান ট্রান্সফার। এবং মোর দ্যান 8 ব্লাস্ট, যখন 8 কোষের বেশি ব্লাস্টোমিয়া তৈরি হয়, সেটা জরায়ের মধ্যে সঞ্চালন করা হয়, যেটাকে বলে ইন্ট্রাইউটেরিন ট্রান্সফার টু কমপ্লিট ফার্দার ডেভেলপমেন্ট। কারণ এর পরবর্তীতে তার বিকাশ সম্পূর্ণভাবে ঘটানোর জন্য প্রক্রিয়াগুলো গ্রহণ করা হয়। Embryos form in vivo fertilization. Fusion of gametes within the female also could be used for such transfer to assist those females who cannot conceive. তো ইন ভিভো ফার্টিলাইজেশন, যখন ফিমেল স্ত্রী সঙ্গীর মধ্যে গ্যামেটের ফিউশন ঘটানো হয়, সেটাকে বলে ইন ভিভো ফার্টিলাইজেশন। সেটাও এই প্রক্রিয়ার মাধ্যমে কী করা হয়? গ্যামেটের যেমন ট্রান্সফার করা হয় কোন ফিমেলদের, মহিলাদের মাধ্যমে যারা কনসিভ করতে না, অর্থাৎ যারা বন্ধাত্ম মহিলা, তাদের মধ্যে প্রক্রিয়াটা ঘটানো হয় ইন ভিভো ফার্টিলাইজেশন। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো এমসিকিউ দিয়ে আসতে পারে, কলাম ম্যাচিং আসতে পারে, অ্যাসারশন রিজন সব আসতে পারে একটা কোশ্চেন। এগুলো খুব, এই জায়গাগুলো খুঁটিয়ে পড়তে হবে, প্রত্যেকটা লাইন খুঁটিয়ে। তোমাদের খুঁটিয়ে পড়া হয়ে গেছে যাও, তো লাস্ট যে এই কদিন আছে, 2-3 দিন আছে, 3-4 দিন, লাস্ট একবার এগুলো দেখে নিয়ে যাও, খুব ইম্পর্টেন্ট এগুলো। Transfer of an ovum collected from a donor into the fallopian tube, gamete interfallopian transfer of another female who cannot proceed one but can provide suitable environment for fertilization and further development is another method attempted. তো একজন দাতার কাছ থেকে যখন ডিম্বাণু গ্রহণ করা হয়, ফিমেল মহিলা দাতার কাছ থেকে, সেটা কী করা হয়? তাদের ফ্যালোপিয়ান টিউবের সঞ্চালন করা হয় কিসের মাধ্যমে? গ্যামেট ইন্টারফ্যালোপিয়ান ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে। এটাও এক প্রকার প্রক্রিয়া, যারা ওভাম উৎপন্ন অর্থাৎ ডিম্বাণু উৎপন্ন করতে পারে না, কিন্তু নিষেক প্রক্রিয়ার জন্য এবং ডিম্বাণুর বিকাশের জন্য তাদের শরীরের মধ্যে উপযুক্ত পরিবেশ প্রদান করতে পারে। Intracytoplasmic sperm injection is another specialized procedure to form an embryo in the laboratory in which a sperm is directly injected into the ovum. তো ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন হলো এটা আর এক প্রকার প্রক্রিয়া। এর মাধ্যমে কি হয়? একটি ভ্রূণ তৈরি করা হয়। তো সাধারণত ল্যাবরেটরিতে কী দেখা যায়? ওভামের মধ্যে, ডিম্বাণুর মধ্যে একটি শুক্রাণু সরাসরিভাবে ইনজেক্ট করা হয়। Infertility cases, either due to inability of the male partner to inseminate or the female due to low sperm count in the ejaculates, could be corrected by artificial insemination technique. In these techniques, the semen collected either from the husband or a healthy donor is artificially
introduced either into the vagina or into the uterus intrauterine insemination of the female. তো সচরাচর কি দেখা যায় যে বন্ধ্যাত্ব কী কারণে দেখা যায়, যখন পুরুষ সঙ্গীরা ইনসেমিনেট করতে অক্ষম হয় বা পুরুষদের মধ্যে প্রচুর পরিমাণে শুক্রাণুর সংখ্যা কম থাকে বা স্ত্রী সঙ্গীদের মধ্যে ডিমাণুর সংখ্যা কম থাকে, যাদের মধ্যে উপযুক্ত পরিমাণে শুক্রাণু ইজাকুলেশন নির্গমন ঘটে না। এই প্রক্রিয়াকে কীভাবে প্রতিহত করা হয়, সুস্থ করা হয় কীভাবে, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়ার মাধ্যমে কী করা হয়, কোন হাজব্যান্ডের অর্থাৎ স্বামীর মাধ্যমে যে স্বামীর থেকে সিমেন্ট নামক তরল কালেক্ট করা হয়, গ্রহণ করা হয় এবং অন্য হাজব্যান্ড ছাড়াও অন্য হেলদি কোনো জন অর্থাৎ কোনো স্বাভাবিক পুরুষের থেকে সিমেন্ট নামক তরলটা গ্রহণ করা হয় আর্টিফিশিয়ালি, এবং সেটাকে কৃত্রিমভাবে স্ত্রীলোকদের ভ্যাজাইনা বা জরায়ের মধ্যে সেটা প্রবেশ করানো হয়। এই প্রক্রিয়াটাকে কী বলা হয়, ইন্ট্রাইউটেরিন ইনসেমিনেশন। Through options are very many, all these techniques require extreme high precision handling by specialized professional and expensive instrumentation. তো এই যে মেথড বা টেকনিক প্রক্রিয়াগুলো, এইগুলো হচ্ছে হাই প্রেসিশন, অর্থাৎ এগুলো খুব ডিমান্ড, অর্থাৎ এগুলো খুব চাহিদা খুব বেশি, এবং এগুলো একমাত্র কাজে দেওয়ার সময় স্পেশালাইজ প্রফেশনাল, যারা উপযুক্ত, যারা দক্ষ, যারা মেডিকেল প্রফেশনাল, তারা এগুলো ঠিকমতো করতে পারে, এবং এগুলো প্রচুর দামি খুব যন্ত্রপাতির এগুলো দরকার হয়। Therefore, these facilities are presently available only in the few centers in the country. Obviously, their benefits is affordable to only a limited number of people. তো তাই এই প্রক্রিয়াগুলো কী হয়েছে, আমাদের দেশে বিভিন্ন খুব সীমিত জায়গার মধ্যে এই প্রক্রিয়াগুলো সীমাবদ্ধ, এবং এগুলা হচ্ছে তাদের জন্য সুবিধাকর আমাদের সমাজে কিছু নাম্বার অফ পিপল, লিমিটেড নাম্বার অফ পিপল, যারা খুব ধনী ব্যক্তিত্ব, যাদের প্রচুর পরিমাণে টাকা পয়সা আছে, তাদের ক্ষেত্রে। ইমোশনাল, রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস আর অলসো ডিটারমিনেন্টস ইন দ্য অ্যাডপশন অফ দিস মেথড। অর্থাৎ ইমোশনাল, ব্যক্তিগত বিভিন্ন যে ধর্মগত এবং সামাজিক বিভিন্ন বাধা বিপত্তিগুলো এইসব প্রক্রিয়াকে গ্রহণ করতে বাধাদান করে, তারা বাধাদায়ক হিসেবে কাজ করে। সিন্স দ্য আলটিমেট aim of this procedure is have to children. In India, we have so many orphaned and destitute children who have probably not survived till maturity unless taken care of. তো এই প্রক্রিয়ার মাধ্যমে আলটিমেট আমাদের কি প্রসিডিওরটা, আমাদের কি উদ্দেশ্য, যে আমাদের কোনো শিশু গ্রহণ করতে হবে। আমাদের ভারতের মধ্যে অনেক ডিস্ট্রিক্ট অরফান, অর্থাৎ অনাথ শিশু দেখা যায়, যারা প্রপার, অর্থাৎ যারা উপযুক্ত যত্ন পায় না, তাদের বাবা মার অভাবের কারণে তারা ঠিকমতো সার্ভাইভ করতে আমাদের সমাজে বেঁচে থাকতে পারে না ঠিকমতো। আওয়ার লস পারমিট লিগাল অ্যাডপশন অ্যান্ড ইট ইজ অ্যাজ ইয়েট ওয়ান অফ দ্য বেস্ট মেথড ফর কাপলস লুকিং ফর প্যারেন্টহুড। তো লাস্টলি আমরা এটাই বলতে পারি যে আমাদের ভারত সমাজে যে আইন, তো আইনে বলা হচ্ছে যে লিগাল অ্যাডপশন, অথবা আইনিভাবে অ্যাডপশন গ্রহণ করতে পারে যারা বন্ধ্যাত্ব দম্পতি, যারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমেও যারা সন্তান গ্রহণ করতে পারে না, তারা এই প্রক্রিয়ার মাধ্যমে অনাথ যে কোনো শিশুকে গ্রহণ করতে পারে, এবং এটাই হচ্ছে সব থেকে খুব উপযুক্ত প্রক্রিয়া পেরেন্টহুড, কোনো বন্ধ্যাত্ব দম্পতি থেকে পেরেন্টহুড, অর্থাৎ বাবা মার রূপান্তরিত হওয়ার জন্য, অর্থাৎ সন্তান গ্রহণের মাধ্যমে। তো এই চ্যাপ্টারটাই এখানেই শেষ হয়ে গেলো, এখানে আর কিছু বলার নেই, চ্যাপ্টারটা শেষ হয়ে গেলো। তোমাদের যদি ইউটিউব বিষয়ে কোনো কোয়ারিজ থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এবং নেক্সট আমি যে ভিডিওটা আনতে পারি সেটা হচ্ছে বায়োটেকনোলজি, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ক্লাস 12-এ দুটো চ্যাপ্টারই আছে। বায়োটেকনোলজি খুব ছোটো চ্যাপ্টার, তো পরীক্ষার বেশি দিন নাই, আমারও সময় নেই, তাড়াতাড়ি ভিডিওগুলোকে আপলোড করতে হবে। থ্যাংক ইউ সবাইকে।